হ্যালো, কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ক্লাস 12 থার্ড সেমিস্টারের পরীক্ষা তো শেষ। আশা করছি তোমরা সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছো এবং তোমাদের যে রেজাল্ট হবে সেটাও খুব ভালো হবে। এবার ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের পালা, আর এই পরীক্ষাটা শেষ হয়ে গেলে তোমাদের জীবনের একটা অংশ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ক্লাস 12 ফোর্থ সেমিস্টারেও আমি তোমাদের ঠিক একইভাবে পাশে থাকবো যেরকম ক্লাস 12 থার্ড সেমিস্টারে ছিলাম। আর এই পরীক্ষাতেও আমি তোমাদের চেষ্টা করব যতটা পারা যায় সাহায্য করার, যাতে তোমরা দুটো এক্সাম মিলিয়ে খুব ভালো নাম্বার একটা তুলতে পারো এবং তোমাদের মা বাবাদের মুখ উজ্জ্বল করতে পারো। এই ভিডিওটা এই সেমিস্টারের প্রথম ভিডিও, আর এই ভিডিওর মধ্যে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে কমপ্লিট সিলেবাস শেয়ার করব, কারণ এবারেও সিলেবাসের মধ্যে কিছুটা চেঞ্জ করা হয়েছে। আর এরপরে আমি তোমাদের কমপ্লিট স্ট্র্যাটেজি শেয়ার করব, যাতে তোমরা খুব সহজভাবে খুব অল্প সময়ের মধ্যেই সিলেবাস কভার করতে পারো এবং তার সাথে একটা ভালো নাম্বার তুলতে পারো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এবার মনোযোগ দিয়ে ভিডিওটাকে দেখতে থাকো। তো চলো সব থেকে প্রথমে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের কমপ্লিট সিলেবাসটা জেনে নিই। কমপ্লিট সিলেবাসে তোমাদের এবারেও 40 নাম্বারের পরীক্ষা হবে। এখানে তোমাদের ইউনিট 1-এ থাকছে প্রোজ মানে গদ্য, এখান থেকে 10 নাম্বার আসবে। আমি তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটাও বুঝিয়ে দিচ্ছি। আগে প্রথমে আমরা দেখে নিই যে কি কি আছে তোমাদের সিলেবাসে। এর মধ্যে প্রথমে তোমাদের থাকছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল। তো এখানে অ্যালিস নামক একটা বাচ্চা ছেলে আছে যে ওয়ান্ডারল্যান্ড অর্থাৎ কোনো একটি অলৌকিক দুনিয়ায় পৌঁছে গেছে। কিসের মাধ্যমে? ডাউন দ্য র্যাবিট হোল মানে একটা খরগোশের গর্ত, সেই খরগোশের গর্তে পড়ে সে পৌঁছে গেছে। আর এটা লিখেছে লুইস ক্যারল। এরপরে দ্বিতীয় তোমাদের যে প্রোজ বা গদ্যটা আছে সেটা হচ্ছে 3 কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয়। তো লিও টলস্টয় একজন বিখ্যাত লেখক, তার লেখা 3 কোয়েশ্চেন, মানে এই প্রোজটা পড়ে এই গদ্যটা আমরা পড়ে 3টে প্রশ্ন, আমাদের জীবনের মৌলিক যে 3টে প্রশ্ন করা উচিত আমাদের, সেই 3টি প্রশ্ন সম্বন্ধে জানতে পারবো। এরপর তোমাদের ইউনিট 2 অর্থাৎ ভার্স বা পদ্যে থাকবে একইভাবে 10 নাম্বার। ইউনিট 1 প্রোজে তোমাদের 10 নাম্বার থাকবে এবং ইউনিট 2 ভার্সেও তোমাদের 10 নাম্বার থাকবে। দেখো পদ্যের মধ্যে তোমাদের 3টে পদ্য এবারে দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে হক রোস্টিং বাই টেড হিউজ। তো হক মানে হচ্ছে বাজ পাখি বা ঈগল পাখি, আর রোস্টিং মানে হচ্ছে যখন পাখিরা একদম উঁচু জায়গায় বসে চারপাশে দেখে বা বিশ্রাম নেয়, সেই অবস্থাটাকে বলা হয় রোস্টিং। তো হক রোস্টিং মানে হচ্ছে একটা বাজ পাখি ওপরে বসে সমস্ত এরিয়াটাকে দেখছে বিশ্রাম করতে করতে। তো সেই রকম একটা এখানে আমাদের কবিতার মধ্যে পাবো। এরপরে দ্বিতীয়তে তোমাদের দেয়া হয়েছে দ্যাট টাইম অফ ইয়ার। এটা হচ্ছে কবিতার প্রথম লাইনটা, যেটা এখানে ইনকমপ্লিট আছে, দেখো ডট ডট দেওয়া আছে। আর এটা হচ্ছে একটা সনেট, 73 সনেট। 73 একটা নাম্বার এখানে বোঝাচ্ছে। আর এটা কে লিখেছে? উইলিয়াম শেক্সপিয়ার। তো এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আর এখান থেকে প্রশ্ন আসার চান্স বেশি থাকবে। এরপরে 3 নম্বরে হচ্ছে দ্য গ্রিন হাউস এফেক্ট, যেটা লিখেছে কার্ল ড্যানিস। তো এই 3টে তোমাদের এবারে পদ্য দেওয়া হয়েছে। এবার আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নিই যে কোনটা থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে এবং কিভাবে তোমাদের অ্যাটেন্ড করতে হবে কোন প্রশ্নটাকে, সেটাও আমি তোমাদের শেষে বলে দিচ্ছি। আগে আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। দেখো তোমাদের এখানে প্রোজে 4টি প্রশ্ন আসবে। প্রথম যে এখানে প্রশ্নটা আছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, এখান থেকে 2টো প্রশ্ন আসবে, 2 নাম্বারের 2টো প্রশ্ন। দেখো লেখা আছে 2 এসএকিউ, এসএকিউ মানে 2 নাম্বারের প্রশ্ন। আর দ্বিতীয় তোমাদের এখানে 3 কোয়েশ্চেন থেকেও 2টো প্রশ্ন আসবে 2 নাম্বারে, মানে টোটাল 4টে প্রশ্ন আসবে। দেখো এখানে লিখে দিয়েছে, এখানে টোটাল 4টে প্রশ্ন আসবে। 2 নাম্বারের 2টো প্রথম যে আমাদের প্রশ্ন আছে সেখান থেকে, এবং তারপরে 2 নাম্বারের 2টো আসবে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেখান থেকে। এবং তোমাদের কটা অ্যাটেন্ড করতে হবে এই 2 নাম্বারের প্রশ্ন? 2 নাম্বারের প্রশ্ন তোমাদের 2টো অ্যাটেন্ড করতে হবে। তার মানে যদি তোমরা যে কোনো একটা প্রশ্নকে খুব ভালোভাবে পড়ে যাও, সেখানে তোমরা খুব ভালোভাবে 2 নাম্বারের প্রশ্নকে লিখে দিতে পারবে। 2টো প্রশ্ন লিখতে হবে, 2 নাম্বার করে থাকবে, টোটাল 4 নাম্বার। এরপর এখানে বড় প্রশ্ন আসবে তোমাদের 6 নাম্বারের,
দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেখান থেকে একটা বড় প্রশ্ন আসবে, লং আনসার কোশ্চেন, LAQ মানে লং আনসার কোশ্চেন, এবং দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেখান থেকেও তোমাদের একটা বড় প্রশ্ন আসবে। তো এই দুটো বড় প্রশ্ন তোমাদের আসবে, সেখান থেকে তোমাদের যে কোনো একটাকে লিখতে হবে। দেখো লেখা আছে এনি ওয়ান, যে কোনো একটাকে লিখতে হবে, 6 নাম্বার থাকবে। তাহলে টোটাল SAQ থেকে তোমাদের 4 নাম্বার এবং বড় প্রশ্ন থেকে তোমাদের 6 নাম্বার, 10 নাম্বার হয়ে গেল। এবার আসছি ইউনিট টু ভার্সে। ভার্সের মধ্যে যেহেতু এখানে তোমাদের 3টি পদ্য দেয়া আছে, তো এখানে টোটাল তোমাদের 4টে প্রশ্ন আসবে। 3টে পদ্য আছে, 4টে প্রশ্ন আসবে, অর্থাৎ যে কোনো একটা পদ্য থেকে 2টো প্রশ্ন আসতে পারে। আমি এখানে যেহেতু বললাম যে সনেট উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, তো এটা যেহেতু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তাই এখান থেকে 2টো প্রশ্ন আসার চান্স বেশি। তার মানে এই নয় যে এখান থেকে আসবে না, ঠিক আছে? মোট তোমাদের 4টে প্রশ্ন আসবে, এখান থেকে যে কোনো একটা পদ্য থেকে 2টো প্রশ্ন আসবে, ঠিক? এবার এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখো, টোটাল তাহলে 4টে প্রশ্ন হলো, SAQর কথা বলছি। আর এখানে তোমাদের 2টো SAQকে অ্যাটেন্ড করতে হবে, 2 নাম্বারের 2টো SAQকে অ্যাটেন্ড করতে হবে। তাহলে এখান থেকেও 4 নাম্বার হয়ে গেল। আর তারপর তোমাদের বড় প্রশ্ন 3টে পদ্য থেকেই একটা একটা করে বড় প্রশ্ন আসবে 6 নাম্বারের, এবং এই 3টে প্রশ্ন থেকে তোমাদের একটা অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? তার মানে তোমরা যদি যে কোনো একটা পদ্যের খুব ভালোভাবে বড় প্রশ্ন করে যাও 6 নাম্বারের, তাহলে তোমরা আরাম করে 6 নাম্বার পেয়ে যাবে, ঠিক? তো এখান থেকে তার মানে তোমরা মার্ক ডিস্ট্রিবিউশনে 10 নাম্বার 10 নাম্বার 20 নাম্বার পেয়ে যাচ্ছ। আমরা আসছি শেষে যে এর মধ্যে তোমাদের কোনটা ভালো হবে, কোনটা করলে বেস্ট হবে, তো আমি সেটাও তোমাদের সাজেশন দিয়ে দেবো এই একই ভিডিওর মধ্যে, ঠিক আছে? ভিডিওটাকে শেষ পর্যন্ত খালি তোমরা দেখতে থাকো। তো এরপর আমরা আসছি ইউনিট 3-তে, যেখানে তোমাদের একটা ড্রামা বা নাটক আছে। এখান থেকে তোমাদের 5টা নাম্বার আসবে, 5 নাম্বারের একটা উত্তর তোমাদের লিখতে হবে। আর এবারে ড্রামাতে তোমাদের আগের যে ড্রামাটা ছিল রাইডার্স টু দ্য সি, যেখান থেকে তোমরা MCQ দিয়েছো 3rd সেমিস্টারের, সেই একই ড্রামা তোমাদের এবারে দেয়া হয়েছে। জাস্ট এখান থেকে আমাদের 2টো বড় প্রশ্ন আসবে, দেখো লেখা আছে 2টো বড় প্রশ্ন আসবে, আর এখানে কিন্তু 5 নাম্বারের বড় প্রশ্ন আসবে 2টো। আগেরটাই আমাদের 6 নাম্বারের প্রশ্ন আসছিল, এখানে 5 নাম্বারের প্রশ্ন আসবে, 2টো বড় প্রশ্ন। আর তার মধ্যে থেকে তোমাদের এনি ওয়ান যে কোনো একটা লিখতে হবে, একটা লিখবে 5 নাম্বার পাবে। দেখো টোটাল 5 নাম্বার। আশা করছি তোমরা বুঝতে পারলে, ড্রামা থেকে একটাই প্রশ্ন তোমাদের লিখতে হবে, 2টো প্রশ্ন আসবে। এরপর আসছে ইউনিট 4-এ, যেটা আমাদের গ্রামার সেকশন। এখানে তোমাদের নন টেক্সচুয়াল গ্রামার দেওয়া হয়েছে। নন টেক্সচুয়াল মানে হচ্ছে টেক্সটের লাইন তুলে তোমাদের গ্রামার এখানে জিজ্ঞাসা করা হবে না, বুঝতে পারলে? টেক্সটের বাইরে থেকে, যেরকম আমরা মাধ্যমিকে দিয়েছিলাম যেখান থেকে খুশি প্রশ্ন দিচ্ছিল, টেক্সটের বাইরে সেই রকম প্রশ্ন আসবে। আর এখানে তোমাদের টোটাল 5 নাম্বার থাকবে গ্রামার সেকশনে। এর মধ্যে কি কি চ্যাপ্টার আছে সেগুলো দেখে নাও। প্রথমে হচ্ছে সিনথেসিস অফ সেন্টেন্সেস, স্প্লিটিং অফ সেন্টেন্সেস। সিনথেসিস স্প্লিটিং এটা তোমাদের 3rd সেমিস্টারেও ছিল, 4th সেমিস্টারেও দেওয়া হয়েছে। তবে এখানে তোমাদের জাস্ট প্রশ্ন দিয়ে দেবে এবং সেটার ঠিক উত্তর তোমাদেরকে লিখতে হবে, MCQ টিক মার্ক নয়। তো এখানে দেখো সিনথেসিস মানে জয়নিংয়েরই একটা নাম, সিনথেসিস আর স্প্লিটিং। তো 2টো চ্যাপ্টার হলো, এখানে একটা 2 নম্বরের প্রশ্ন আসবে, এখানে একটা 2 নম্বরের প্রশ্ন আসবে, এবং তার মধ্যে থেকে তোমরা হয় জয়নিং করতে পারো, না হলে স্প্লিটিং করতে পারো। আর তোমাদের এখানে 2 নাম্বার থাকছে, ঠিক? 5 নাম্বারটাকে ভাগ করা হয়েছে 2 নাম্বার আর 3 নাম্বারে। এরপর তোমাদের 3 নাম্বারে আসছে ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জে তোমাদের আগেও ছিল 3rd সেমিস্টারে, 4th সেমিস্টারেও তোমাদের ন্যারেশন চেঞ্জ দেওয়া হয়েছে। এবং আর একটা চ্যাপ্টার আছে কারেকশন অফ এরর্স। 3 নম্বর এবং 4 নম্বর এই দুটো মিলিয়ে 3টে প্রশ্ন আসবে। এই দুটো চ্যাপ্টার মিলিয়ে 3টে প্রশ্ন আসবে, আর 3টেই 1 নম্বরের প্রশ্ন হবে, 1 নম্বর 1 নম্বর 1 নম্বর করে। আর এটা কম্পালসারি, এখানে কিন্তু কোনো অরের অপশন নেই। যেমন এখানে ছিল যে 2টো প্রশ্ন ছিল, তার মধ্যে থেকে যে কোনো একটা আমাদের অ্যাটেন্ড করতে হবে, এখানে কিন্তু কোনো অরের অপশন নেই। এখানে 3টে প্রশ্নই তোমাদের অ্যাটেন্ড করতে হবে, তবে তোমরা 3 নাম্বার পাবে, 1 নাম্বার 1 নাম্বার করে প্রত্যেকটা প্রশ্ন। এবার তোমাদের যদি আমি সিলেবাসটা দেখাই, এখানে দেখো সিলেবাসে লক্ষ্য করো, একদম নিচে আমি যদি যাই, এই যে এই সিলেবাসটা এখানে লক্ষ্য করো। একইভাবে আমি যে মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাদের দেখালাম সেটাই এখানে দেওয়া হয়েছে। তবে এখানে 3 নম্বরের ক্ষেত্রে কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, রিপোর্ট মানে প্যারাগ্রাফ ওয়াইজ দেবে। এবার তোমাদের তো আনসিন নেই, তোমাদের তো এবারে আনসিন ইনক্লুড করে নে, বাট এখানে লিখে দিয়েছে রিপোর্ট বা প্যারাগ্রাফ ফরম্যাটে দেবে। এবার রিপোর্ট বা প্যারাগ্রাফ ফরম্যাটে যদি দেয়,
এরকম টাইপের প্রশ্ন দিতে পারে। দেখো আমি এখানে ডিটেলসে তোমাদের দেখাচ্ছি। এরকম টাইপের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যে এরকম একটা প্রশ্ন দিয়ে দেবে, ন্যারেশন চেঞ্জ বা যে কোনো কারেকশন অফ পিরিয়ডের একটা প্রশ্ন দিয়ে দেবে। আর এখান থেকে তোমাদের এরকম তিনটে ব্ল্যাঙ্ক থাকবে, তিনটে এরকম ব্ল্যাঙ্ক থাকবে, যে এই তিনটে ব্ল্যাঙ্কে কি ওয়ার্ড আসবে সেটা তোমাদের বসাতে হবে। বুঝতে পারছো? তো ধরে নাও এখানে যেমন হ্যাড বিন গোয়িং বা এরকম টাইপের কিছু থাকবে, তোমাদের সেটাকে আন্দাজ করে বসাতে হবে। টিক মার্ক নয়, কিন্তু আমি বারবার বলছি টিক মার্ক নয়, এখানে তোমাদের নিজেদেরকে লিখতে হবে যেখানে কি বসবে, হ্যাড বিন গোয়িং বসবে নাকি অন্য কিছু বসবে। বুঝতে পারছো? তো এরকম টাইপের প্রশ্ন আসতে পারে, বা কারেকশন অফ ইরর্সও আসতে পারে। ধরে নাও এখানে কোথাও কিছু একটা ভুল দেওয়া আছে বা এরকম ব্ল্যাঙ্ক দেওয়া আছে, সেখানে তোমাদের ইরর কারেকশন ভাবে বসাতে হবে। তো এটা হচ্ছে তোমাদের যে গ্রামারের বাকি 3 নাম্বার ছিল সেখানকার। এরপরে আসছি আমরা রাইটিং সেকশানে, যেখান থেকে তোমাদের 10 নাম্বার থাকবে এবং এই রাইটিং সেকশানকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে তোমরা হয় একটা এসে লিখতে পারো, যেটা অবশ্যই 150 ওয়ার্ডের মধ্যে হতে হবে, 150 ওয়ার্ডের বেশি হলে তোমাদের নাম্বার কাটা যাবে। আর এটা থেকে থাকবে তোমাদের ডাইরেক্ট 10 নাম্বার। অথবা এটা না লিখে তোমরা এটা লিখতে পারো ড্রাফটিং ইমেল, যেটা 75 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, যেখান থেকে 5 নাম্বার থাকবে। এবং তোমাদের থাকবে ব্লগ রাইটিং, যেখানে 75টা ওয়ার্ডে তোমাদের একইভাবে লিখতে হবে এবং এখান থেকেও তোমাদের 5 নাম্বার থাকবে। তাহলে হয় তোমরা এসে লিখতে পারো একটা গোটা, আর না হলে তোমরা ড্রাফট রাইটিং বা ব্লগ রাইটিং এটা আছে এটা লিখতে পারো। এই দুটো রাইটিংই আমার মতে বলে তোমাদের জন্য বেস্ট হবে। তোমরা যদি একটুখানি ভালো রাইটিং লিখতে জানো তাহলে এসে লিখতে পারো, কিন্তু যদি তোমাদের রাইটিং লিখতে অসুবিধা হয়, ওয়ার্ড ভাবতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে আমার মতে বলে যে সেকেন্ড যে অপশানটা তোমাদের জন্য আছে ড্রাফটিং ইমেল আর তার সাথে ব্লগ রাইটিং, এটা তোমাদের জন্য বেস্ট হয়ে যাবে। এই দুটোই খুব সহজ, লেখা খুব একটা কঠিন নয়। আমি তোমাদের শিখিয়ে দেবো কীরকমভাবে এই দুটো রাইটিংকে তোমরা সহজে লিখতে পারবে। একটা তোমাদের প্যাটার্নও দিয়ে দেবো, সেই প্যাটার্নের মধ্যে লিখলে তোমরা অনায়াসে 5 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে? আর খুব হয়তো একটুখানি তোমাদের বানান ভুল হলে 4 নাম্বার দিতে পারে, বাট 5 নাম্বার পেয়ে যাবে। মোট কথা তুমি ধরে রাখো রাইটিংয়ে 8 নাম্বার তোমার কনফার্ম হয়ে গেল। ঠিক? তো আরেকটা জিনিস আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, যেটা হচ্ছে যে এই যে আমাদের 2 নাম্বার এবং যে বড় প্রশ্ন যেটা ছিল 6 নাম্বারের, এটা আমাদের এখানে লিখে দিয়েছে যে 2 নাম্বারের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আমাদের 20 থেকে 30 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। সুতরাং 20 থেকে 30 ওয়ার্ডের বেশি হলে ওরা নাম্বার কাটতে পারে, এরকম কোনো কিছু মেনশন নেই যে নাম্বার কাটতে পারে। বাট এখানে যেহেতু ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে যে 2 নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে 20 থেকে 30 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এবং 5 থেকে 6 নাম্বারের যে প্রশ্নগুলো আছে, 5 নাম্বারের ড্রামার আর এখানে তোমাদের যে প্রোজ এবং পোয়েম আছে সেখান থেকে তো 6 নাম্বারের আসছে, তো এখানে আমাদের 100 থেকে 120 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো এগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমি এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে দিয়ে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় কোনো কিছু জিনিসকে পড়তে। আর সেটা হবে বাইলিঙ্গুয়াল, মানে ইংলিশও থাকবে আর তার সাথে তার পাশে বাংলা মিনিংও থাকবে, যাতে তোমাদের পড়তে অসুবিধা না হয়। ঠিক? আমি খুব সুন্দরভাবে পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করবো আর খুব সুন্দরভাবে তোমাদেরকে পড়িয়ে দেবো। তবে সেটা কিন্তু আমাদের পেড ব্যাচের মধ্যে থাকবে। পেড ব্যাচ সম্বন্ধে আমরা একটু পরে ডিটেলসে আসছি। তবে তার আগে তোমাদেরকে বলে দিই যে এর মধ্যে তোমাদের কোন প্রোজটা করলে বেটার হবে আর কোন পোয়েমটা করলে বেটার হবে। ঠিক? চলো আমরা এক এক করে প্রত্যেকটা প্রোজ এবং প্রত্যেকটা পোয়েম সম্বন্ধে একটু ডিটেলসে জেনে নিই। দেখো প্রথমেও ছিল আমাদের কি ডাউন দ্য র্যাবিট হোল, এটা লিখেছিল লুইস ক্যারল। তো প্রথমত এটা হচ্ছে একটা কল্পকাহিনী, মানে এটা কল্পনা করে বাচ্চাদের যেরকম কল্পকাহিনী হয় ঠিক সেরকমই কল্পকাহিনী, যেমন সিন্ডারেলার গল্প বা অন্য যে সমস্ত গল্পগুলো হয় সেরকমই একটা গল্প। দেখো লেখা আছে ওয়ান্ডারল্যান্ড, মানে অলৌকিক একটা গল্প। ঠিক? তো এটা প্রথমত হচ্ছে যে কমপ্লিট নয়, তোমাদের টেক্সটের মধ্যে যে যতটুকু ইনক্লুড করা হয়েছে সেটা পুরোপুরি কমপ্লিট নয়। এরপরে আরও চ্যাপ্টার আছে, যেটা ইনক্লুড করা হয়েছে তোমাদের সেটা হচ্ছে চ্যাপ্টার 1, মানে এই পুরো যে এটা একটা উপন্যাস বলতে পারো, একটা নোবেল বলতে পারো। ঠিক? এই নোবেলের মধ্যে প্রথম চ্যাপ্টারটা তোমাদের ইনক্লুড করা হয়েছে, যা প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল। ঠিক? মানে ওই অ্যালিস র্যাবিট হোলের মধ্যে পড়বে সেই কথাটাই শুধু এতদূর অবধি মেনশন করা আছে এখানে। আমি পড়ে দেখলাম, এর বাইরে আর কিছু মেনশন করেনি। সুতরাং এটা দেখো আমি এখানে একটু ডিটেলসে লিখে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। সামারিটা আমি লিখে দিয়েছি। বলছে অ্যালিস নদীর ধারে বোনের সঙ্গে বসে আছে, খুব বিরক্ত লাগছিল তার।
হঠাৎ সে দেখে একটা সাদা খরগোশ ঘড়ি হাতে তাড়াহুড়ো করে যাচ্ছে আর বলছে, আমি দেরি করে ফেলবো। তো মানে বুঝতে পারছো, খরগোশ ঘড়ি হাতে যাচ্ছে। আর তোমাদের যদি টেক্সটটা দেখো, টেক্সটের মধ্যেও ইমেজ ওরকম দেওয়া আছে যে একটা খরগোশ হাতে ঘড়ি পরে আছে, তো সে ঘড়িটাকে দেখছে, সেরকম মেনশন করা আছে। তো এখানে খরগোশটা কি বলছে যে আমি দেরি করে ফেলবো। এবার অ্যালিস কি বলছে, অ্যালিস অবাক হয়ে খরগোশটাকে দেখলো এবং তার পেছনে দৌড় দিল, আর খরগোশটা গর্তে পড়ে গেল। এবার খরগোশটা নিশ্চয়ই অ্যালিসকে দেখে ভয় পেয়েছে, সে ছুটে ছুটে গেল, গর্তে পড়ে গেল। সে অনেকক্ষণ ধরে কুয়োর মধ্যে গভীর সুড়ঙ্গে পড়তে থাকে। অ্যালিস যখন তার পেছনে ধাওয়া করলো, সেও কি করলো, গর্তের মধ্যে পড়ে গেল এবং সে কুয়োর গভীরে সুড়ঙ্গে অনেকক্ষণ ধরে পড়তে, মানে সুড়ঙ্গটা খুবই গভীর ছিল। অবশেষে নিচে সে এসে দেখে একটা বড় হলঘর। মানে সে যখন নিচে পড়ে, তার পড়ার পর সে যখন চোখ খুলে দেখে একটা বড় হলঘর আর চারিদিকে দরজা, কিন্তু সব দরজাগুলোই বন্ধ। এবার টেবিলের ওপরে ছোট্ট একটা সোনালি চাবি সে লক্ষ্য করে, আর যেটা দিয়ে সে যে কোনো একটা দরজা খোলা যাবে। আর দরজাগুলো ছিল খুব ছোট, দেখো লক্ষ্য করো যে দরজাগুলো ছিল সেগুলো খুব ছোট ছিল। আর সে টেবিলের ওপরে কি দেখে, একটা সোনালি চাবি দেখে। দরজার ওপারে একটা সুন্দর বাগান দেখা গেল, কিন্তু সেই দরজাটা এতটাই ছোট ছিল যে অ্যালিস ঢুকতে পারলো না। তারপর সে একটা বোতল পেল, তাতে লেখা ছিল ড্রিঙ্ক মি, আর এটা খেলে সে কি হয়ে গেল, ছোট হয়ে গেল। এখন সে দরজা দিয়ে ঢুকতে পারতো, কিন্তু ভুলে সে টেবিলের চাবিটা আনেনি। মানে সে যখন ওই যে লিকুইডটা খেলো যেটা বোতলে ছিল, তখন সে চাবিটা হাতে ধরেনি, যার ফলে চাবিটা বড় হয়ে গেছে আর অ্যালিস ছোট হয়ে গেছে। তো এরপর সে টেবিলের নাগালের বাইরে হয়ে যায়, যেহেতু একদম ছোট হয়ে যায়। তখন সে আরেকটা কেক দেখতে পেলো যেটাতে লেখা ছিল ইট মি, আর ওটা অ্যালিস ভাবলো যে এটা খেলেই আমি হয়তো আবার বড় হয়ে যাব, বা আমার মাপ হয়তো আবার বদলাবে এবং তারপর আমি বাগানে ঢুকতে পারবো। মোট কথা এত দূর অবধি তোমাদের টেক্সটে ইনক্লুড করা হয়েছে। এরপরে সে বাগানে ঢুকে কি করলো কি না করলো সেই সব কিচ্ছু লেখা নেই। তো এটা একটুখানি তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। গল্পটা পড়তে খুব একটা তোমাদের খারাপ লাগবে এমনটা না, গল্পটা পড়তে তোমাদের ইন্টারেস্টিং লাগবে, বাট এটা ইনকমপ্লিট, মানে এটা পুরোপুরি কিন্তু কমপ্লিট তোমাদের মাথায় ঢুকবে না, ঠিক? কারণ এখানে তোমাদের চ্যাপ্টার 2 বা চ্যাপ্টার 3 এগুলো ইনক্লুড করা হয়নি। তো এরপরে আমরা আসছি পরের যে প্রোজটা আছে, সেটা হচ্ছে 3 কোয়েশ্চেন, যেটা লিখেছে লিও টলস্টয়। এটা খুব ভালো একটা প্রোজ, আর এই প্রোজটা পড়লে তোমরা প্রথমত জীবনের উদ্দেশ্য বুঝতে পারবে, আর তার সাথে তোমরা বুঝতে পারবে যে কতটা সহজভাবে মূল সারমর্মটা আছে সেটা তোমাদের মাথায় ঢুকে যাবে। তো এটাকে আমি তোমাদের সাজেস্ট করব, কারণ এখান থেকে তোমাদের আনসার রাইটিং করতে কোনো অসুবিধা হবে না। দেখো এই যে প্রশ্নটা আছে এখানে কি বলছে, একজন সম্রাট বা জার, সে খুব দুশ্চিন্তায় ছিল। সে ভেবেছিল যদি আমি সবসময় ঠিক কোন সময় কি কাজ করতে হবে সেটা জানতাম, কারা আমার জন্য সবচেয়ে দরকারি মানুষ সেটা জানতাম, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি সেটা জানতাম। 3টে প্রশ্ন দেখো, প্রথমে বলছে যে কোন সময় কি কাজ করতে হবে, এটা তার প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কারা আমার জন্য দামি বা কারা আমার জন্য দরকারি সেটা যদি জানতাম, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা সেটা যদি আমি জানতাম, তাহলে আমার জীবনে আর কোনো কিছুই ভুল হতো না, মানে আমি জীবনে আর কোনো কিছুই ভুল কাজ করতাম না। সে রাজ্যে ঘোষণা করে দিল এই উত্তরগুলি যে দেবে তাকে পুরস্কার দেওয়া হবে। যেহেতু রাজা ছিল, রাজ্যে ঘোষণা করে দিল যে যে এসে এই উত্তরটা দিতে পারবে, এই 3টে প্রশ্নের উত্তর, তাকেই পুরস্কার দেওয়া হবে। অনেক জ্ঞানী লোক এলো, কিন্তু সবার উত্তর আলাদা আলাদা হলো। বিভিন্ন লোক আসছে, বিভিন্ন উত্তর আলাদা আলাদা হচ্ছে। কেউ বলল ক্যালেন্ডার বানিয়ে নাও, কেউ বলল সবসময় সতর্ক থাকো, আবার কেউ বলল মন্ত্রীদের সঙ্গে আলোচনা করো। তো এই সমস্ত মানুষরা আলাদা আলাদা উত্তর দিতে থাকলো। কেউ আবার বলল জ্যোতিষ বা জাদুকরকে জিজ্ঞাসা করো। কারোর মতে সবচেয়ে দরকারি মানুষ হলো ডাক্তার, কারোর মতে সৈনিক সব থেকে দরকারি, কারোর মতে পুরোহিত সব থেকে দরকারি। কেউ বলল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বিজ্ঞান, কেউ বলল যুদ্ধকলা সব থেকে গুরুত্বপূর্ণ, আবার কেউ বলল ধর্ম,
কিন্তু সম্রাট কারোর উত্তরে সন্তুষ্ট হলো না। শেষে সে এক সন্ন্যাসী বা হারমিটের কাছে গেল। তিনি বনের ভেতরে থাকতেন, এই সন্ন্যাসীটা বনের ভেতরে থাকতেন। সাধারণ মানুষ ছাড়া আর কারোর সাথে তিনি দেখা করতেন না। এবার রাজার সাথে তিনি কেন দেখা করবেন? তিনি তো সাধারণ মানুষের সাথে দেখা করেন। তাই সম্রাট সাদাসিধে পোশাকে গিয়ে তাকে 3টে প্রশ্ন জিজ্ঞাসা করলো, যে 3টে প্রশ্নের জন্য তিনি রিওয়ার্ড অ্যানাউন্স করেছিলেন। তো প্রশ্নগুলো জিজ্ঞাসা করলো। সন্ন্যাসী কিন্তু কোনো উত্তর দিল না, শুধু মাটি খুঁড়ছিল। এবার সন্ন্যাসী সে নিজের কাজে ব্যস্ত, সে রাজার প্রশ্নের কোনো উত্তর দিল না, সে মাটি খুঁড়তে লাগলো। সম্রাট সাহায্য করতে শুরু করলো। এবার সন্ন্যাসীকে দেখে সম্রাটও কি করলো, হাতে একটা কোদাল নিয়ে সেও সাহায্য করতে শুরু করলো। তখন হঠাৎই একজন আহত মানুষ রক্তাক্ত অবস্থায় এসে পড়লো তাদের সামনে। একটা আহত মানুষ এসে পড়লো। সম্রাট তার ক্ষত পরিষ্কার করে দিল। এবার যেহেতু সে আহত ছিল, তাকে সেবা শুশ্রূষা করলো সম্রাট, ব্যান্ডেজ করলো, জল দিল আর তার জীবন বাঁচালো। পরদিন সকালে আহত মানুষ তাকে বলল যে সে আসলে সম্রাটের শত্রু, তাকে মারতে এসেছিল, কিন্তু সম্রাটই তার জীবন বাঁচিয়েছে। তাই সে ক্ষমা চাইল সম্রাটের কাছে এবং বন্ধু হয়ে গেল সম্রাটের। অবশেষে সন্ন্যাসী বলল এটা দেখে যে তুমি নিজের উত্তর পেয়ে গেছো। কি উত্তর পেয়েছো? যে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো এখন, অর্থাৎ এখন তুমি যে কাজটা করছো সেটাই গুরুত্বপূর্ণ সময়। আর কারণ এই মুহূর্তে কাজ করার ক্ষমতা আছে। আর সবচেয়ে দামি মানুষ হলো যার সাথে তুমি এখন আছো। তুমি যার সাথে এখন আছো সেই তোমার কাছে দামি, সুতরাং তার সাথে সবসময় ভালো ব্যবহার করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তার উপকার করা, তোমার সাথে যে আছে তার উপকার করা। সহজ শিক্ষা এখান থেকে আমরা পেয়েছিলাম যে ভবিষ্যৎ নিয়ে বেশি ভেবে লাভ নেই, বর্তমানটাই আসল। আমরা সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, ভবিষ্যতে আমরা কি করব, আমরা কি করতে পারবো, আমাদের আদৌ কিছু লাইফে সাকসেসফুল হব কিনা। তো সেটা ভেবে এখানে বলছে যে সেটা ভেবে কোনো লাভ নেই, তুমি বর্তমানের ওপর ফোকাস করো। বর্তমান যদি তোমার সুন্দর হয় তবেই তোমার ভবিষ্যৎ সুন্দর হবে। চারপাশে যারা আছে তারা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের চারপাশে পাড়া প্রতিবেশী যারা আছে বা আমাদের চারপাশে আমাদের নিজেদের ফ্যামিলি, সবার আগে তো নিজেদের ফ্যামিলি, তো নিজেদের ফ্যামিলি হচ্ছে ইম্পর্টেন্ট। মানুষের উপকার করাই হচ্ছে জীবনের আসল উদ্দেশ্য। তো এটা খুব সহজ, খুব সরল একটা প্রশ্ন, আর এটা পড়লে তোমরা খুব সহজে আনসার রাইটিং করতে পারবে। এর আগেরটা আমি কেন তোমাদের সাজেস্ট করছি না, কারণ এখানে তোমাদের আনসার রাইটিং করতে এমন নয় যে অসুবিধা হবে, কিন্তু এখানে তোমরা ঠিকঠাকভাবে গুছিয়ে লিখতে পারবে না যতটা এটা গুছিয়ে লিখতে পারবে, কারণ এটা তোমরা তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে। তো এরপর আমরা আসছি হক রোস্টিং। তো এখানে যে ঈগলটা বসে আর কি আশপাশে দেখছিল সেটা। তো এখানে বলছে টেড হিউজের কবিতা হক রোস্টিং, এটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। আমরা এর আগে পড়েছিলাম ইউলিসিস ড্রামাটিক মনোলগ, তো এটাও হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। আর ড্রামাটিক মনোলগ কি তোমরা আশা করছি মনে করতে পারছো, যেখানে একটি শিকারী ঈগল তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে তার শক্তি, আধিপত্য এবং প্রকৃতির প্রতি তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। কবিতাটা 1960 সালে প্রকাশিত হয়েছিল। কবিতা সম্বন্ধে আমরা ডিটেলস যখন কবিতাটা পড়বো তখন জানতে পারবা। আপাতত তোমরা একটা মূল বস্তু বা বিষয়বস্তুটা সেই ধারণাটা ক্লিয়ার করো, কারণ তবে তোমরা বুঝতে পারবে যে কোনটা তোমাদের জন্য বেস্ট চয়েস হবে আনসার রাইটিংয়ের ক্ষেত্রে। এর মূল বিষয়বস্তু হচ্ছে কবিতাটা প্রথমে ঈগল তার চোখ বন্ধ করে গাছের শীর্ষে বসে থাকে। সে তার শিকারী প্রকৃতি নিয়ে চিন্তা করে এবং তার শিকার করার ক্ষমতা নিয়ে গর্বিত হয়। সে মনে করে যে তার পা এবং তার পালক সেটা সৃষ্টি করতে পুরো সৃষ্টির প্রয়োজন হয়েছে এবং এখন সে সৃষ্টিকে তার পায়ে ধারণ করে। সে মনে করে যে সে যেখানে ইচ্ছা হত্যা করতে পারে, কারণ সব কিছু তার অধীনে। তার দেহে কোনো মিথ্যা নেই, মানে কোনো খুঁত নেই তার দেহে। তার আচরণ মাথা ছিঁড়ে ফেলার, মানে সে এতটাই নিজের প্রতি গর্বিত। সে তার উড়ানকে সরাসরি জীবন্তের হাড়ের মধ্যে দিয়ে বলে মনে করে। আর সে মনে করে যে সূর্য তার পেছনে, মানে এতটাই গর্ব, এতটাই প্রাউড ফিল করে এবং মানে অহংকারী টাইপের, এবং কিছুই পরিবর্তিত হয়নি যতদিন সে শুরু করেছে। সে চায় যে সব কিছু একইভাবে থাকুক। তো এখানে সারসংক্ষেপ কি বলছে, যে এই কবিতা আমাদের শেখায় যে জীবন শক্তি, ক্ষমতা ও বাস্তবতাটা বোঝাটা খুবই জরুরি এবং আত্মবিশ্বাসী হওয়া ভালো, কিন্তু অহংকারে ভয়াবহতার লুকানো থাকে।
প্রকৃতি যেমন ধ্বংসাত্মক হতে পারে, আমাদের জীবনেও বাস্তবতা ও নিয়ম মেনে চলা গুরুত্বপূর্ণ। যেমন অহংকার আমাদেরকে ধ্বংস করতে পারে। ঠিক, আশা করছি তোমরা বুঝতে পারলে, একটা ছোটোখাটো ধারণা অন্তত করতে পারলে এই কবিতাটার কি বিষয়বস্তুটা। এরপরে আসছি সনেট 73, যেটা লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার। তো এই সনেটের প্রথম লাইনটাই লেখা আছে, দ্যাট টাইম অফ ফিয়ার, মানে ওই বছরের ওই সময়টা দাও তুমি, মেস্ট ইন মাই বিহল্ড, মানে আমাকে এরকমভাবে মনে করো। তো এটা এই রচনাটা, কবিতাটা, যেখানে কবি তার বয়স, কালচক্র এবং মৃত্যুর ভাবনা নিয়ে কথা বলেছে। এই কবিতার মধ্যে থেকে আমরা কবির বয়স, কালচক্র এবং মৃত্যুর ভাবনা সম্বন্ধে একটা বিষয়বস্তু পাবো। এবং এই 73 যে সনেটটা আছে সেটা একটা বিখ্যাত সনেট, যেটা 1609 সালে শেক্সপিয়ার সনেট সংকলনের অংশ হিসাবে প্রকাশিত হয়েছিল। মূল বিষয়বস্তু কি? এই কবিতায় শেক্সপিয়ার তার বার্ধক্যকে তিনভাবে বোঝাচ্ছেন। প্রথমে তিনি বলেন, যেমন শরতের শেষে গাছ অল্প অল্প করে শুকনো পাতা থাকে, মানে শরতের শেষে আমরা জানি যে গাছের পাতা পড়ে যায় আর সেখানে অল্প অল্প পাতা থাকতে শুরু করে, আর এখানে কবি বলছেন যে তার জীবনটাও যেন তেমন। দ্বিতীয়ত, তিনি নিজেকে তুলনা করছেন সূর্যাস্তের সাথে। যখন দিনের শেষে রাত আসছে, মানে মৃত্যুর কাছাকাছি যখন মানুষ চলে যায়, সেই সময়টাকেও তিনি এখানে তুলে ধরেছেন। আর তৃতীয়ত, তিনি বলছেন যে আমি এক নিভতে থাকা আগুনের মতন, যা একসময় জ্বলছিল দাউ দাউ করে, কিন্তু এখন ধীরে ধীরে সেটা শেষ হয়ে যাচ্ছে। তো কবিতার শেষে তিনি বলেন, এসব বুঝলে ভালোবাসা আরও গভীর হয়, কারণ মানুষ জানে একদিন তাকে প্রিয়জনদের হারাতেই হবে। তো যদি আমরা জানি যে জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, মানুষের জন্ম হলে মৃত্যু হবেই, এই জিনিসটা মানুষকে যদি আগে থেকে রিয়েলাইজ করানো যায়, তাহলে মানুষের মনে কষ্ট বা দুঃখ থাকবে না। অর্থাৎ জীবন ছোট হলেও ভালোবাসাই তাকে অর্থবহ করে তোলে। আশা করছি তোমরা বুঝতে পারলে। মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে, জীবন বৃথা নয়, বয়স বাড়লে মৃত্যু আসন্ন হলেও সেই বোঝাপড়া মানুষকে আরও ধ্রুব এবং সত্যিকারের ভালোবাসার দিকে নিয়ে যায়। মানুষের বয়স যত বাড়ে, যত ম্যাচুরিটি আসে, তত মানুষ তার জীবনের মূল বিষয়বস্তুগুলো জানতে পারে। ঠিক, তো এরপরে হচ্ছে গ্রিন হাউস এফেক্ট, যেটা লিখেছে কার্ল ড্যানিশ। তো এই কবিতাটা পোয়েট্রি ম্যাগাজিন এর আগস্ট 1985 সালের প্রকাশিত হয়েছিল। গ্রিন হাউস এফেক্ট কবিতায় কবি ভবিষ্যতের একটি ভয়ঙ্কর চিত্র এঁকেছেন। তিনি দেখিয়েছেন যে ধীরে ধীরে পৃথিবী গরম হতে থাকবে এবং ফলে শস্যক্ষেত্রগুলো মেরুতে পরিণত হয়ে যাবে, অর্থাৎ আর কোথাও চাষাবাস হবে না। আমেরিকার সমতল ভূমিতে একদিন বড় মরুভূমি পরিণত হবে। আমেরিকার যে বড় চাষাবাদ জমি, সেটা একসময় মরুভূমিতে পরিণত হবে। আর গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকা হয়ে যাবে নতুন শক্তিশালী রাষ্ট্র। যেহেতু গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকায় এখন বরফ জমে, কিন্তু যখন গ্রিন হাউস এফেক্টের ফলে চারি জায়গায় উষ্ণতায় ভরে যাবে, তখন নিশ্চয়ই এখানে জল গলে যাবে, আর তার ফলে ওই জায়গাগুলো একটু ঠান্ডা জায়গা থাকবে। তো সেখানটা আরও বেশি শক্তিশালী রাষ্ট্র হয়ে যাবে। ভালো জমি এত দামে বিক্রি হবে যে শহরতলির বাড়ি ভেঙে সেখানে ক্ষেত হবে। তো ভালো জমি চাওয়ার জন্য মানুষ দামে দামে জমিগুলোকে কিনবে। শহরগুলো আবার ভরে উঠবে গরিব মানুষের ভিড়ে। এখন যেমন মানুষ নিজেদের বড়লোক ভাবে দেখাচ্ছে, তখন আবার মানুষ গরিব হয়ে যাবে। যাদের কাছে গাড়ি থাকবে না, হাঁটতে হবে বা ট্রাম ধরে চলতে হবে। গাছপালা বদলে যাবে, শোভাময় গাছের জায়গায় লাগানো হবে বাদাম আর শাকসবজি। সরকারের পক্ষে তখন বিশাল পাবলিক বিল্ডিং চালানো সম্ভব হবে না, তাই নাগরিকদেরই স্বেচ্ছায় কাজ করতে হবে। লাইব্রেরির বাগান পরিষ্কার করতে হবে, সিটি মেরামত করতে হবে, নইলে রোমের মতন ধ্বংসাবশেষে পরিণত হবে। অর্থনৈতিক দিক থেকেও আমেরিকা তার আধিপত্য হারাবে। নতুন শক্তিশালী দেশগুলো এবং এশিয়ার দেশ বা কোরিয়া সস্তা পণ্য নিয়ে বিশ্ব দখল করবে। আমেরিকানরা তখন সৈকতে দাঁড়িয়ে অন্য দেশের জাহাজ দেখবে, নিজেরা গান শুনে সময় কাটাবে, বাইরের বড় সমস্যাগুলি উপেক্ষা করবে। সার কথা হিসেবে যদি বলি, কবিতায় বলা হয়েছে যে গ্লোবাল ওয়ার্মিং শুধু প্রাকৃতিক বিপর্যয় নয়, মানুষের জীবনযাত্রা, অর্থনীতি, রাজনীতি সব কিছুকেই পাল্টে দেয়।
তো এই ছিল তোমাদের এইবারে যে টেক্সটের মধ্যে যে প্রোজ এবং পোয়েমকে ইনক্লুড করা হয়েছে সেইগুলোর সমস্ত কিছুর সারসংক্ষেপ। এবার আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা 3 কোশ্চেনকে ভালোভাবে পড়ো, কারণ যদি তোমরা 3 কোশ্চেনকে ভালো করে পড়ো তাহলে এখানে তোমাদের প্রথমত 2 নম্বরের যে এসএকিউ আছে সেটাও তোমরা খুব ভালো করে লিখতে পারবে, এবং তার সাথে যে বড় প্রশ্ন 6 নম্বরের আছে সেটাকেও খুব ভালোভাবে লিখতে পারবে। অবশ্যই আমি সাজেস্ট করব যে গদ্যের মধ্যে তোমরা 3 কোশ্চেনটাকে ভালোভাবে পড়ো। আর তোমাদের যদি পদ্যের দিকে দেখি, এখানে তোমাদের জন্য সহজ হবে এই যে সনেট 73 আছে যেটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, এটা ছোটও হয় 14 লাইনের, এবং তার সাথে এটা তোমাদের পড়ে মানে বোঝাও খুব একটা কঠিন হবে না, ঠিক আমাদের ইউলিসিসের মতন। আর এটাকে সহজভাবে তোমরা লিখতেও পারবে। আমি তোমাদেরকে কমপ্লিট নোট দেবো এবং সেখানে খুব সহজভাবে সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে দেবো। তো আমি সাজেস্ট করবো এটা অবশ্যই তোমরা পড়বে, এখান থেকে তোমাদের এসিকিউ কমপ্লিট হবে। এবং তার সাথে তোমরা আরেকটা পোয়েমকে খুব ভালোভাবে এসএকিউ পড়ে রাখবে, মানে 2টো পোয়েমের এসএকিউ তোমরা পড়ে রাখবে, কারণ আমাদের 2টো এখানে এসএকিউ লিখতে হবে, ঠিক আছে? তো একটা এসএকিউ আমি বলবো এটা করো, আরেকটা এসএকিউ আমি বলবো যে তোমরা গ্রিন এফেক্টটাকে বাদ দিও, গ্রিন হাউস এফেক্টটাকে, কারণ এটা একটুখানি বড় লেন্দি হবে। আর তার পরিবর্তে আমি বলবো যে এই যে হক রোস্টিং যেটা আছে এটা করো, এখানে এসএকিউ তোমাদের লেখা কোনো অসুবিধাই হবে না। তো এই দুটোকে তোমরা আমি বলবো ভালোভাবে পড়ো। আর এই দুটোর মধ্যে আমি বলবো যে উইলিয়াম শেক্সপিয়ারের যে সনেট আছে সেটার বড় প্রশ্ন তোমরা তৈরি করো, কারণ আমাদের একটা বড় প্রশ্ন লিখতে হবে, তো যে কোনো একটা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট করলেই হয়ে যাবে। খুব ভালোভাবে এই প্রোজ এবং পোয়েম মিলিয়ে নাম্বার পেয়ে যাবে। এবার বাকি তোমাদের তো আমি পুরোপুরি সারাংশগুলো দিয়ে দিলাম, তোমরা এবার যেটা ভালো লাগবে তোমরা করতে পারো। আমার সাজেশন যদি তোমরা চাও তাহলে আমি বলবো এইগুলো, ঠিক। এরপর আমি আসছি ড্রামা। তো আশা করছি তোমরা লিখতে পারবে, ড্রামা আমরা অলরেডি পড়ে নিয়েছি, তো ড্রামা আশা করছি তোমরা লিখতে পারবে। এবার এখানে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জের মধ্যে এগুলো তোমাদের কমপ্লিট আমি পেড ব্যাচের মধ্যে ভিডিও তোমাদের দিয়ে দেবো। আর যেখানে তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা থাকবে না, এত সুন্দর এত ডিটেলসে আমি বোঝাবো ন্যারেশন চেঞ্জ, এবং তার সাথে যে ইরর কারেকশন আছে, কিছু কিছু টাইপের ইরর কারেকশন আছে যেগুলো তোমাদের পরীক্ষায় মেনলি আসে, সব কিছু করার দরকার নেই, সেগুলোকেই আমি খুব ভালোভাবে তোমাদেরকে পেড ব্যাচের মধ্যে বলে দেবো। আর সিনথেসিস এবং স্প্লিটিং যেটা আছে সেটার আমি ডিটেল ভিডিও পেড ব্যাচের মধ্যে দিয়ে দেবো, ঠিক। তো এবার আসছে, যেহেতু পেড ব্যাচ নিয়ে কথা হচ্ছে, পেড ব্যাচ সম্বন্ধে আমরা ডিটেলসে আসি যে তোমাদের পেড ব্যাচের মধ্যে কি কি থাকছে, ঠিক। তো এখানে পেড ব্যাচের মধ্যে তোমাদের প্রথমে থাকছে যে সমস্ত প্রোজ, পোয়েম, ড্রামা এগুলোর ডিটেলড পড়ানো থাকবে, এবং তার সাথে ডিটেল ভোকাবুলারি থাকবে। যেরকম আমি ক্লাস 12 থার্ড সেমিস্টারের ক্লাস তোমাদেরকে অনলাইনে ইউটিউবের মধ্যে ছেড়েছিলাম, ঠিক একইভাবে ক্লাস থাকবে এখানে। আমি তোমাদের পেড ব্যাচে পিডিএফ দিয়ে দেবো এবং তার সাথে ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। এরপর দ্বিতীয় থাকছে প্রত্যেকটা চ্যাপ্টার সহজ ও সুন্দর করে 2 নম্বরের প্রশ্ন এবং 6 নম্বর ও 5 নম্বরের যে প্রশ্ন তার উত্তর, ঠিক। এখানে বাইল্যাঙ্গুয়াল থাকবে, যেরকম বললাম বাংলা এবং তার সাথে ইংলিশ দুটোই থাকবে, যাতে তোমাদের ইংলিশ পড়ে তার বাংলা মানেটা বুঝতে অসুবিধা না হয়। আর আমি এখানে ইজি ওয়ার্ড ব্যবহার করবো, এমন নয় যে তোমাদের মুখস্থ করতে হবে, খুব সুন্দরভাবে ইজি ওয়ার্ড ব্যবহার করে এত সুন্দরভাবে তোমাদেরকে আনসার রাইটিংগুলো দিয়ে দেবো যে তোমাদের যদি একবার পরীক্ষার আগে 2বার 3বার চোখও বোলাও তাহলেও তোমরা লিখতে পারবে। আর এরপরে তোমাদের থাকবে 1000টা ভোকাবুলারি, স্পেশাল ভোকাবুলারি তোমাদেরকে দেবো, যেটা ভিডিও থাকবে, এর কোনো পিডিএফ থাকবে না, ভিডিও থাকবে। আর এগুলো তোমাদের স্পেশালি রাইটিংয়ে ইমপ্রুভ করার জন্যই এইগুলো আমি তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক। 1000টা স্পেশাল ভোকাবুলারি যেগুলো তোমাদের রাইটিং ইমপ্রুভ করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে। আর 4 নম্বরে থাকবে তোমাদের কমপ্লিট গ্রামারের সিলেবাস, যেগুলো এবারের মধ্যে ইনক্লুড করা হয়েছে, জয়নিং, স্প্লিটিং, ন্যারেশন চেঞ্জ, তো এগুলো সব থাকবে, কারেকশন অফ ইরর। আর ডিটেল ভিডিও থাকবে, যেগুলো শুধুমাত্র তোমাদের যে এইবারের পরীক্ষা আছে সেটাকে টার্গেটিং করেই আমি ভিডিওগুলোকে স্পেসিফিকভাবে তৈরি করবো। এমন নয় যে লং ভিডিও তৈরি হবে আর তোমাদের সময় অনেকটা নষ্ট হবে, এমনটা নয়, ঠিক। আমি পুরোপুরি টার্গেটিং রাখবো যে এক্সামে যাতে তোমরা ফুল মার্কস পাও, সেই রকমই গ্রামার ভিডিওগুলোর ওপর সময় কম লাগবে, যাতে একবার দেখলেই তোমরা গ্রামারে ফুল মার্কস আনতে পারো। এরপরে আসছি সেন্টেন্স কিভাবে ভাববে এবং তৈরি করবে, তাড়াতাড়ি কিভাবে লিখবে
লিখবে রাইটিংয়ের ক্ষেত্রে, তার উপর আমি কিছু ভিডিও তোমাদেরকে দেবো, যাতে তোমরা তাড়াতাড়ি কোনো সেন্টেন্সকে ভাবতে পারো এবং তারপর সেটাকে বানিয়ে লিখতে পারো। সেটার উপরে আমি স্পেসিফিক কিছু ভিডিও তোমাদেরকে দেবো। আর তার সাথে কমপ্লিট যে রাইটিংয়ের সিলেবাস আছে, এসে রাইটিং কীরকমভাবে লিখতে হয় সহজভাবে, তার একটা প্যাটার্ন আছে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তার সাথে ব্লগ রাইটিং যেটা আছে সেটা তোমাদেরকে শেখাবো, ঠিক ইমেলের ব্যাপারে। ওই সমস্ত কিছু তোমাদের রাইটিংয়ে যেগুলো সিলেবাস আছে সেগুলোকে আমি খুব ভালোভাবে কভার করব, যাতে তোমরা ম্যাক্সিমাম নাম্বার পাও এক্সামের মধ্যে। এরপরে আসছি ক্লাস সম্বন্ধীয় কিছু ডিটেলসে। দেখো, ক্লাস তোমাদেরকে রেকর্ডিং আমি প্রোভাইড করব, আর সপ্তাহে 3টে রেকর্ডিং ভিডিও আসবে। আর তার সাথে সপ্তাহে আমি একদিন লাইভ ডাউট সলিউশন এবং তার সাথে প্র্যাকটিস ক্লাস তোমাদেরকে দেবো, যাতে তোমরা যে কোনো রকমের ডাউট তোমাদের যেগুলো আছে সেগুলো আমাকে জিজ্ঞাসা করতে পারো। এবং তার সাথে তোমাদের সমস্ত জিনিসের ওপর প্র্যাকটিস আমি একটা সেকশন দেবো, যেটা প্রত্যেক সপ্তাহে একটা করে থাকবে। আর সেখানে তোমরা এই সমস্ত কিছু করে নিতে পারবে। যেহেতু তোমাদের সেশন অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত, অক্টোবর থেকে তোমরা পড়া শুরু করবে, 6 মাস থাকবে, জানুয়ারি পর্যন্ত তোমরা পড়বে। তো জানুয়ারির মধ্যেই আমি সিলেবাস তোমাদের কভার করে দেবো। পরীক্ষা হবে হয়তো ফেব্রুয়ারি বা মার্চ করে, আর শেষের যে মাসটা থাকবে সেটা শুধু রিভাইসের জন্য তোমাদেরকে দিয়ে দেবো। তো এবার আসছি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে ব্যাচ ফিস। ব্যাচ ফিস আমি কত রেখেছি? দেখো, যেহেতু 4 সেমিস্টারে অনেক কিছু আছে, তার সত্ত্বেও আমি তোমাদের ব্যাচ ফিস অনেক কম রেখেছি, যাতে তোমরা একটা অ্যাফোর্ডেবল প্রাইসে ব্যাচটাকে নিতে পারো এবং স্ট্র্যাটেজিক্যালি তোমাদের সিলেবাসকে কভার করতে পারো। তো ব্যাচ ফিস আমি সাধারণত রেখেছি 699 টাকা। তোমরা এখানে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোডে স্ক্যান করে পে করতে পারো। তবে একটা স্পেশাল ডিসকাউন্ট চলছে, অর্থাৎ এই মাসটার মধ্যে যদি তোমরা কেউ ব্যাচ নিয়ে থাকো, তাহলে তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট, যেটা হচ্ছে 499 টাকা। তোমরা যদি এই ব্যাচটা নিতে থাকো, তো আমাদের এই মাসের মধ্যেই নিয়ে নেওয়ার চেষ্টা করো, এবং পুজোর আগে তো নিয়ে নেওয়ার চেষ্টা করো আমি বলবো, কারণ পুজোর আগে ব্যাচ নিয়ে নাও, যাতে আমি বুঝতে পারি যে কতজন এনরোল করেছো। আর পুজোর আগে যদি তোমরা ব্যাচ নাও, তাহলে 499 টাকা তোমাদেরকে পে করতে হবে। আর যদি তোমরা পরের মাসে তোমরা নিতে চাও, তাহলে তোমাদেরকে কিন্তু 699 টাকা পে করতে হবে, ঠিক? তো কমপ্লিট ব্যাচ পরের মাস বলো বা তার পরের মাস, যখনই আমাদের, কারণ আমাদের রেকর্ডেড ভিডিও থাকবে, যখনই তোমরা নিতে চাইবে, তো 699 টাকা তোমাদেরকে পে করতে হবে। আর আমি ওই জন্য তোমাদেরকে সাজেস্ট করছি 499 টাকা, যেটা পুজোর আগেতে তোমাদের নিয়ে নেওয়ার চেষ্টা করো, মানে এই মাসের মধ্যে। আর এখানে আমাদের ইউপিআই নাম্বারও দেওয়া আছে, এই ইউপিআই নাম্বারের মধ্যে তোমরা দিতে পারো, যদি না কারোর কিউআর কোড স্ক্যান আর কি প্রবলেম হয়, ঠিক? তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা অবশ্যই একটি লাইক দিয়ে দাও এবং নিচে আমাদের কমেন্ট করে তোমাদের সমস্ত ডাউট জিজ্ঞাসা করতে পারো। আর আমরা খুব তাড়াতাড়ি পরের মাস থেকে ব্যাচ শুরু করব। ঠিক আছে, টাটা, বাই বাই।